আপনারা, আমি অবাক হয়ে যাচ্ছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আজকে আমাদের প্রশ্ন করা দরকার যে এখান মধ্যে আপনার বারাসাতের মাটি, আমডাঙ্গার মাটি, মধ্যম গ্রামের মাটি, এই মাটিতে আজকে কিভাবে অন্যায় অনাচারের চাষ হচ্ছে, এটা বন্ধ করার জন্য প্রশ্ন করা দরকার। সেই প্রশ্ন আমরা করছি না, উল্টে আমরা স্রোতের সাথে গা ভাসিয়ে দিচ্ছি। তাই বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে। নির্বাচন আসলো, হই হই করলেন, কে বলছে বিজেপিকে আটকাতে হবে, কেউ বলছে তৃণমূলের হাত থেকে বাঁচতে হবে। এই বিজেপিকে আটকাবার নামে আপনার কাছ থেকে তৃণমূল ভোটটা লুট করলো, আর তৃণমূলের অত্যাচার থেকে বাঁচানোর নামে বিজেপি আপনার কাছ থেকে ভোটটা লুট করলো। প্রকৃত অর্থে দেখুন, দুজন দিনের শেষে এক জায়গায় বসে গল্প করছে আর আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে নিজেদের মধ্যে। তাই আমাদের ভাবতে হবে, 2021 সালে নির্বাচনের সময় একটা রাজনৈতিক দল আওয়াজ তুললো ভোটটা অন্য জায়গায় দিও না, বিজেপি চলে আসবে। আপনারা ভরসা করলেন, ওদের ট্যাপে পা দিলেন, ওদের দেওয়া ঔষধ আপনি গিলে নিলেন। আপনাকে বিজেপি আটকানোর স্বপ্ন দেখালো, আপনি বিজেপি আটকানোর জন্য তৃণমূলকে ভোটটা দিলেন। কিন্তু আজকে 2021 থেকে ভোটটা দিয়েছেন, আজকে 2025, 4.5 বছর হতে চলেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের ভোটটা সত্যিকারের অর্থে বিজেপিকে আটকানোর জন্য কাজে লাগলো না, বকলেমে তৃণমূলকে ভোটটা দিয়ে বরঞ্চ বেশি করে বিজেপির চাষ বাংলায় হলো। আপনারা বলুন, আজকে বিজেপি আর একটা দল, তৃণমূলের এই নোংরামি, তৃণমূলের এই হিংসা, তৃণমূলের বোম গুলি পিস্তল, তৃণমূলের এই অন্যায়, তৃণমূলের এই কাটমানি, তৃণমূলের এই অত্যাচার, তৃণমূলের এই অনাচার বন্ধের জন্য বিজেপি বলেছিল আমাকে ভোটটা দাও, আমি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বরঞ্চ তারা মাখামাখি হওয়ার পরে অবশেষে একজন জেল থেকে বার হতে বাকি ছিল, সে পার্থ চ্যাটার্জি, তাকেও তারা জামিনের ব্যবস্থা করে দিল। লাভটা কি হলো? আপনার 5টা বছর নষ্ট হলো। আপনি চাইছেন কি? একটা ভালো সরকার, তাই না? আপনি ভোটটা কেন দেবেন? আমি চোর ডাকাতের কথা বাদ দিয়ে আজকে এই প্রসঙ্গে আলোচনা করব। কারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো। আমি এই বিষয়টা নিয়ে একটু আমাদের সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? হাত তুলে দেখান তো, শেষের দিকে যারা আছে রাজি আছেন আপনারা? আমি একটু সিস্টেম নিয়ে আজকে আলোচনা করতে চাই। মায়েরা, চোর ডাকাত কে নতুন করে বলতে লাগবে? কেউ বলতে লাগবে চোর ডাকাত কারা এখানে? রাজ্যে যারা দেশে আছে, একটা চোর একটা ডাকাত। ভোট চোর, ওটা ভোট ডাকাত। গত কয়েকদিন আগে বিহারে নির্বাচন হয়েছে। টোটাল বিহারে ভোটারের সংখ্যা কত জানেন? 7,42,00,000। আর কতজন ভোট দিয়েছে জানেন? 7,45,00,000। 3 লাখ শুধু ভোট বাড়েনি, ভোট বেড়েছে তো 3 লাখ। আর একটা তথ্য শুনলে আপনি হয়রান হয়ে যাবেন। কি বলুন তো? ভোট পুলিং হয়েছে 66.67%, 67ও নয়, 66.67%। আর কি দেখাচ্ছে? 110% ভোট হয়েছে। 2,30,00,000 ভোট কোথা থেকে আসলো রে বাবা? ওটা ডাকাত, ওটা হচ্ছে ভোটের ডাকাত, এটা ভোট চোর। এটা বলতে কোনটা? অর্জুন সিং যখন কখন কোন দলে থাকে তাদের দলের কথা বলছি। অর্জুন সিংকে যদি ভোট চোর বলে, দুদিকে ওর গায়ে লাগবে। কেন বলেন তো? ও কখন কোথা থাকে উনি নিজেও জানে না। যাক, আজকে আমি একটু ওই চোর ডাকাতদের প্রশ্নে না গিয়ে আমি একটু সরকার নিয়ে আলোচনা করতে চাই। একটু শুনবেন? দেখুন, সরকারটা আমি আজকে প্রশ্ন করছিলাম আপনাদেরকে, বলছিলাম যে বোধহয় হাই স্কুলে টিচার নাই। কম্পোজিট গ্রান্ট নিয়মিত যেটা দেওয়ার কথা সেটা পাচ্ছে না। কম্পোজিট গ্রান্টগুলোকে নিয়ে কি হয়? স্কুলে আজকাল নেবেন কোশ্চেন ছাপাই, চক, ডাস্টার, হ্যান ত্যান যেগুলো আছে, ইলেকট্রিক বিল পর্যন্ত কম্পোজিট গ্রান্টগুলো থেকে দেওয়া হয়। তো নিয়মিত না আসার ফলে এইগুলো থেকে তারা ব্যাঘাত ঘটছে। এবার আমার প্রশ্ন, বোধহয় হাই স্কুলের বাচ্চা যেগুলো পড়াশোনা করতে যায়, তারা যে টয়লেটে যায়, টয়লেটের দুরবস্থা কেন? এর জন্য দোষী কে? বলুন একটু, দোষী কে? আপনি, আমি। টিএমসি নেকে পরে দোষ দেবো, এইখানে আপনার সাথে আমার ডিফারেন্স। দোষী কে?
আপনি আমি দোষী যারা ভোট দিয়ে তৃণমূলকে ওই শিক্ষামন্ত্রী বানিয়েছে, যারা তৃণমূলকে দিয়ে ভোট দিয়ে সরকার তৈরি করেছে, তারাই তো দোষী। আপনি চাইছেন বোদাই হাই স্কুলে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে শিক্ষক দেওয়া হোক। আপনি চাইছেন বোদাই হাই স্কুলের কম্পোজিট গ্রান্টগুলো নিয়মিত আসুক। আপনি চাইছেন বোদাই হাই স্কুলের যে বাচ্চাগুলো স্কুলে যায় টয়লেটটা যাতে পরিষ্কার থাকে। এক কথাই বোদাই হাই স্কুলের ঐতিহ্য ফিরে আসুক, পঠন পাঠনের ব্যবস্থা ঠিকঠাক গড়ে উঠুক। শুধু মিড ডে মিল খেয়ে বাড়ি আসুক এটা নয়, সাথে সাথে বাচ্চারা পড়াশোনা করুক, এটা আপনি আশা করছেন। কিন্তু দায়িত্ব কার হাতে তুলে দিচ্ছেন? তারা যারা চাইছে এই স্কুলটাকে বন্ধ করে বেসরকারীকরণ করবেন, তাদের হাতে যদি তুলে দেন দায়িত্ব, তো আপনি ভুল জায়গায় দিচ্ছেন। আপনি আশা করছেন কি ডাব খাবো, আর লাগাচ্ছেন কি আমড়া গাছ। আমড়া গাছ লাগিয়ে ডাব খাওয়ালে হবে? আশা করলে হবে? আপনি আশা করছেন আমডাঙ্গার ব্লক হসপিটালটাতে গিয়ে যাতে সঠিক ট্রিটমেন্ট পায়। আমডাঙ্গার ব্লক হসপিটালে গেলে নিয়মিত যাতে ডাক্তার আসে, ওখানে এক্সরে হয়, এক্সরে রিপোর্ট ওখান থেকেই পাবো, ওখান থেকেই ট্রিটমেন্ট পাবো, আমি ওখান থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি আসবো, এ আশা করছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, আমডাঙ্গা হসপিটালে যাবেন নিয়মিত ডক্টর পাবেন না। ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ঔষধ নাই। আবার অনেক ক্ষেত্রে দেখবেন এক্সরে করার দরকার আছে, এক্সরে মেশিন থাকলে তো টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে ওই যে রিপোর্ট প্রিন্ট হয়ে আসবে সেটা নাই। এটা কি সরকার? সরকারটার কাজ কি? সরকারকে আপনি তৈরি করেছেন, আপনার ভোটে সরকার তৈরি হয়েছে। কারণ আগামী 5 বছর আপনি কি করবেন? অসুস্থ হলে সুস্থ করে তুলবে সরকার, এই লক্ষ্য নিয়ে তাকে ভোট দিয়েছেন। আগামী দিনে আপনি স্কুলে আপনার বাচ্চাটাকে পাঠাবেন, ওখানে শিক্ষার পরিবেশ থাকবে, আপনার বাচ্চাটি ওখানে পড়াশোনা করে বুনিয়াদী শিক্ষা থেকে শুরু করে সে শিক্ষা অর্জন করবে। এই জন্য সরকার তৈরি। এটা পাচ্ছেন কি? এই কারো কি অসুবিধা হচ্ছে না কি বলো তো? তো ওটা কারা লাফালাফি করছে ওখানে? ধরে বার করে দাও একদম। আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন? সরকারের কাজটা কি? কাটমানি খাওয়া? সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে আমার মাথায় ছাদ নয়, ছাদের ব্যবস্থা করা। সরকারের কাজ আমার পেটে খিদে আছে, খাদ্যের ব্যবস্থা করা। সরকারের কাজ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলা। সরকারের কাজ আমি পড়াশোনা করতে চাই, সেই পরিবেশ আমাকে দেওয়া। সরকারের কাজ হচ্ছে কৃষকের মাসিক গড় আয় বাড়ানো। সরকারের কাজ হচ্ছে ওই আমাদের চা বাগানের চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করা। সরকারের কাজ হচ্ছে আপনাকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়া। সরকারের কাজ হচ্ছে আপনি যাতে ভালো থাকেন তার ব্যবস্থা করা। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি? সরকারের সাথে গুটি কয়েক লোক যারা জুড়ে আছে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে, তাদের অ্যাসেট বাড়াচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যাদের ভোটে সরকার তৈরি হলো তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাহলে ভুল জায়গায় তো আপনারা ভোটটা দিয়েছেন। তাহলে আপনি এত বড় পাওয়ারফুল, আপনি সরকার তৈরি করছেন। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা যারা চটে বসে আছেন, যারা আপনারা নিচে বসে আছেন, আপনারা এতটাই পাওয়ারফুল, মোদিজিকে আপনারাই তৈরি করেছেন। আপনারা এতটা পাওয়ারফুল, মমতা ব্যানার্জিকে আপনারা তৈরি করেছেন। আপনারা এতটা পাওয়ারফুল, ব্রাত বসুকে শিক্ষামন্ত্রী তৈরি করেছেন। আপনারা এতটাই পাওয়ারফুল, মমতা ব্যানার্জিকে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করেছেন। আপনারা এতটাই পাওয়ারফুল, স্নেহাশিস বাবুকে আপনারা ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করেছেন। কিন্তু দুর্ভাগ্য, ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করলেন, হেলথ মিনিস্টার তৈরি করলেন, এডুকেশন মিনিস্টার তৈরি করলেন, লেবার মিনিস্টার তৈরি করলেন। কিন্তু দিনের শেষে তারা মোটা অঙ্কের মাইনে পাচ্ছে, আপনি আবার তাদেরকে মাইনে দিয়ে রেখেছেন। কারো 1.5 লাখ টাকা, কোনো বিধায়ককে 1,21,000 টাকা আপনি তাদেরকে দিয়ে রাখলেন। তারা উপকৃত হলো। ফোন খরচের জন্য তারা মাস গেলে 5,000 টাকা করে পাচ্ছে, যেখানে 1 বছরের প্যাক 5,000 টাকার মধ্যে হয়ে যায়। মাস গেলে আপনারাই তাদেরকে 5,000 টাকা করে দিচ্ছেন। তারপরেও দেখেন ওরা বিত্তশালী ক্রমশ হয়ে যাচ্ছে, আর আপনারা ক্রমশ পিছন দিকে যাচ্ছেন। তাহলে আমাদের কি করতে হবে? এবার সরকার নিজেরা তৈরি করবে। আবার ক্ষমতা আছে, আপনি শিক্ষামন্ত্রী তৈরি করলে স্কুলের হাল পরিবর্তন হয়ে যাবে। আপনি হেলথ মিনিস্টার তৈরি করে নিজে থেকে হসপিটালের আমূল পরিবর্তন হয়ে যাবে।
আপনি পরিবহন মন্ত্রী তৈরি করে নিজের থেকে, গণপরিবহন সরকারি বাস ব্যবস্থা যেটা আছে, যেটা ভেঙে পড়েছে সেটার পরিবর্তন হবে। আপনি অর্থমন্ত্রী তৈরি করুন, আমাদের পুলিশ সহ সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে আমাকে তৈরি করতে হবে। তো আমি একবার চ্যালেঞ্জ করেছিলাম, 6 মাসের জন্য আমাকে দিক অর্থ দপ্তর, যা প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএ দেব, এবং সাথে সাথে কি বলেছিলাম, যে প্রকল্পগুলো চলছে একটাও বন্ধ করব না, যদি ফেল হয় কোনোদিন আর রাজনীতির মঞ্চে উঠব না। কিন্তু মমতা ব্যানার্জি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। জায়গা আছে তো? তাহলে আমরা আমাদের ভুলটা নিজেরাই করছি। সব ভোটের আগে একদম 4.5 বছর আমরা এই করেঙ্গা ত্যান করেঙ্গা, এটা চলবে না ওটা চলবে না, এ খারাপ ও খারাপ, খুব ফতোয়া দিলাম, খুব কথা বললাম, ভোটের সময় সব ভুলে গেলাম। তাই আপনাদের বলবো, আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার পাওয়ারটা কত। দেশের সংবিধান আর্টিকেল 326 সংবিধানে, ভারতের সংবিধানে 326 নম্বর ধারাতে আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র দিয়েছে। যে অস্ত্রটা AK-47 থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা M5 থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা এই যুদ্ধে যত রকম সরঞ্জাম আছে তার থেকেও বেশি পাওয়ারফুল, সেটা কি বলুন তো? আপনার ভোটিং রাইট। ভারতের সংবিধানে 326 নম্বর ধারায় বলা হচ্ছে, স্বাধীন দেশের নাগরিক, ভারতের নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, সেই ভোটদানের স্বাধীনতা আছে। আপনার ভোটদানের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার এলাকার জনপ্রতিনিধি তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই আপনার পঞ্চায়েতের প্রধান তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার বুথের মেম্বার তৈরি হয়। সুতরাং আপনার হাতে এই পাওয়ারটা, সংবিধান এত বড় পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আপনি সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারছেন না বলে স্বাধীনতার 79 বছর পরেও আমাদেরকে এখনো বলতে হচ্ছে, কেন আমার বাচ্চাগুলো যখন স্কুলে যায় ওই টয়লেটটা কেন এখন ক্লিন নাই, এখনো বলতে হচ্ছে আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না, এখনো বলতে হচ্ছে আমি কৃষক কেন বিলো 8000 মাস গেলে ইনকাম করছি, এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে। তাই বাংলার মানুষ, বোদায়ের মানুষ, সজাগ হন, সতর্ক হন, ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না। আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন, আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান। একজন হলো আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিলিয়ে রাখতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ভাঙড়ের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন। আপনাদের বলবো, আগামী দিন আসছে, আমডাঙ্গা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন, আমডাঙ্গা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন, রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে আমডাঙ্গার মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে, আমডাঙ্গার মানুষের অভাব অভিযোগের কথা বলবে, আমডাঙ্গার মানুষের ভালো কি হবে তার কথা বলবে, আমডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠান, আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্র, আমডাঙ্গার সম্প্রীতি, আমডাঙ্গার ঐক্য, আমরা এক কথায় আমডাঙ্গার মানুষ যাতে ভালো থাকে, যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা, বিধানসভা। তাই আগামী 2026 আসছে, আমরা আমডাঙ্গা থেকে, আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো, যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক, আমডাঙ্গার মানুষের ভালো থাকার কথা বলবে। করতে হবে তো নাকি? আর নালে কি হবে? আমি কারো ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করেছি দেখেছেন? এখানে এসে একটা কথা বলে যায়। আপনাদের বর্তমান বিধায়কের নাম কি? রফিকার রহমান সাহেব। না, আমি ওসবে যাচ্ছি না। আমি একটা বলি, উনি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমিও সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আমরা একটা ভিজিটে গিয়েছিলাম, তাই তো নাকি? তো কিছু ছবি উঠেছিল, উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছে, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি। আবার তারপরে বলছে AI দিয়ে নাকি করেছে। তো আমি এই ধরনের অসত্য কথা বলি না ভাই। ওখানে বিজেপিরও বিধায়ক ছিল, তৃণমূলেরও ছিল, সংযুক্ত মোর্চারও বিধায়ক ওখানে ছিল। সরকারি একটা কমিটি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের হাল দেখতে। আমি ওখানে গিয়ে না, আমি বাথরুমে চলে গিয়েছিলাম। ওরা গিয়েছে মাস্টার মশাই কে কি করছে, সে ভুল কাজ ওনারা কিছু করেনি। ওনারাও অন্য দেখছিল, মিড ডে মিল কেমন করে খাচ্ছে না খাচ্ছে সব দেখেছে। আর আমি এগুলো দেখার পরে বাথরুমে চলে গিয়েছিলাম, গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি, আমার মোবাইলে আছে, চাইলে আমি ফেসবুকে একবার পোস্ট করেছিলাম, চালিয়ে দিতে পারবো। কেন? আমাকে পাঠানো হয়েছে ওখানে কিসের জন্য? ওইগুলো দেখার জন্য। আমি ভালোগুলো তো আমার নজরে সব এমনি এসে যাবে, ভেসে ভেসে আসবে, তাই না? তা আমাকে খুঁজতে হবে কি? আমি তো বিরোধী, খারাপগুলো যত খুঁজবো, বিরোধীরা যত আওয়াজ তুলবে, খারাপগুলোকে ঠিক করার জন্য তৎপর হবে।
এই আমাদের যে ডেমোক্রেসি, আমরা গর্ব করে বলি, আপনারাও বলবেন। কোনো বিদেশি নাগরিকের সাথে যদি কোনো সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা কথা বলেন, বা বিদেশি নাগরিক যখন দেশে আসে গর্ব করে আমার দেশের ডেমোক্রেসির কথা বলবেন, যে আমার দেশের এমন ডেমোক্রেসি। কিন্তু দুর্ভাগ্য, এটা ওদেরকে বলবেন না, আমি বলছি আপনাদের দুর্ভাগ্য, আমরা ডেমোক্রেসিকে ইউটিলাইজ করতে পারি না, এটা আমাদের দোষ। কিন্তু আমাদের ডেমোক্রেসি পাওয়ারফুল ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিতে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, এই সামনে যে চায়ের দোকানে যে চা বিক্রি করছেন ওই কাকা বা ওই চাচারও অতটাই ভোটের ক্ষমতা। এর থেকে বড় জিনিস আর কি নেবেন? এটা আমাদের দেশের ডেমোক্রেসি। আর একটা বলবেন কি, যে আমার দেশের ডেমোক্রেসিতে অপোজিশনকে আজকে কিন্তু কথা বলতে দিচ্ছে না। আপনাদের বলে যাই, যেখানকার ডেমোক্রেসিতে অপোজিশন যতটা শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু নরেন্দ্র দামোদর দাসের পরিচালিত ভারত সরকার বিরোধীদেরকে পছন্দ করছে না। আর মমতা ব্যানার্জির পরিচালিত পশ্চিমবাংলা সরকার বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য নওশাদের নামে 20টা মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কোনোদিন একটা ভাষা খারাপ করেছি বলতে পারবেন স্টেজ থেকে? করিনি, আমার করার প্রয়োজন নাই, কারণ আমি তো এখান থেকে করে কামিয়ে খেতে আসিনি। আমি বিরোধী বিধায়ক, আমি আয়না। বিরোধী মিন্স মিরর। বিরোধীদের কাজ আয়না। সরকার চলছে, এই চলার মধ্যে যে ভুলগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া। সরকারের কাজ কি? এই ভুলগুলোকে নোটিশ করে ঠিক করে নেওয়া। কিন্তু আমি যখন বলছি যে পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, এখানকার কৃষকরা কেন মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করে, আমি যখন তথ্য দিয়ে বলছি, হরিয়ানায় চলে যান, পাঞ্জাবে চলে যান, জম্মু কাশ্মীরে চলে যান, তামিলনাড়ু চলে যান, উত্তরপ্রদেশ চলে যান, ওখানকার কৃষকরা মাস গেলে 12, 14, 18, 22,000 টাকা ইনকাম করছে। তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে কেন 8,000-এর নিচে ইনকাম করবে? এটা ভুল কথা বলছি আমি? এর উত্তর দিতে পারছে না। সর্বোপরি আমি প্রশ্ন করছি, মেঘালয় রাজ্যটা একটি ছোট্ট রাজ্য, মাত্র 313 বা 360 হেক্টর জমি আছে চাষযোগ্য। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে। আর পশ্চিমবাংলায় প্রায় 88 লক্ষ হেক্টরের উপরে কৃষি জমি থাকার পরও এখানকার কৃষকরা মাস গেলে কেন মাত্র 8,000 টাকার নিচে ইনকাম করবে? এর জবাব তো নওশাদ সিদ্দিকী চাইবে, মমতা ব্যানার্জিকেই দিতে হবে। যখন আমি প্রশ্ন করছি, মমতা ব্যানার্জিদের কাছে কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। কারণ আমরা দেখতে পাচ্ছি 2011 সালের আগে যে তৃণমূলের নেতাটা একটি ভাঙা সাইকেল নিয়ে ঘোরার সমর্থ ছিল, সে আজকে স্করপিও নিয়ে ঘুরছে, ওতে আমার রাগ নাই। কিন্তু 2011 সালের আগে আমার কৃষক ভাইটা যে জায়গায় ছিল তার অবস্থার পরিবর্তন কেন হলো না? এ প্রশ্ন আমি করব। এর উত্তর ওরা দিতে পারছে না। নওশাদকে ধরে জেলের মধ্যে রাখ। বুঝতে পারছেন কি বলছি? সমস্যাটা এখানে। বিরোধীদের কাজ কি? বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে তার ভুলটা দেখিয়ে দেওয়া বা সঠিক পরিকল্পনাটা তুলে ধরা। যাক, এই বিরোধী থাকাও ভালো। আমরা যে বিরোধী আসনে বসে আছি, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বিরোধিতা করাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করাটাও ভালো। আর একটা যেটা ডেমোক্রেসির কথা বলছি, সেটা হচ্ছে, কারো কি অসুবিধা হচ্ছে নাকি শুনতে? আমি আজকে একটু অন্য ধরনের বক্তব্যটাই দিতে চাইছি। চোর ডাকাত কাকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু আগে জানতে হবে সিস্টেমটা কি। সিস্টেমটা জানতে হবে। এই যে আমরা পুলিশের ওপরে অনেক সময় অনেক গুসা করি, তাই না? গুসা করি তো, রাগ দেখাই তো, কিন্তু পুলিশকে চালাই কে বলুন? পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী কে তৈরি করেছে বলুন আপনারা? হ্যাঁ, আপনারা তৈরি করেছেন। আপনারা না ভোট দিলে পুলিশ মন্ত্রী হতো? আপনারা ভুল লোককে দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন ভোট দিয়ে, ভুল জায়গায়। আর পুলিশের কাছ থেকে ভালো আশা করবেন কি করে? পুলিশ ভালো কাজ করতে চাইলেও পুলিশ মন্ত্রী এদেরকে দিয়ে খারাপ কাজ করায়। এদের দোষ নেই আমি মনে করি। অল্প কিছু গুটি কয়েক আছে তাদের বিরুদ্ধে আমরা। তাহলে পুলিশ মন্ত্রী আগামী দিনে যদি আপনারা ভালো করেন, পুলিশের কাজ করবে। পুলিশ আমার শত্রু নয়, আমার সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য, আমাদের সামাজিক তারা বন্ধু, তাদেরকে দিয়ে আমরা ভালো কাজ করব। কিন্তু আপনি তো পুলিশ মন্ত্রী বাজে লোককে করে ফেলেছেন, ভুল লোককে করেছেন, তাহলে পরিচালনা ভুলভাবে হবে। বন্ধুগণ, আমাদের দেশের ডেমোক্রেসির পাওয়ারটা কত জানেন? পাওয়ারফুল ডেমোক্রেসি জানেন? সারা পৃথিবীতে আপনি গুগলে সার্চ করুন, সারা পৃথিবী জুড়ে
যত রাজনৈতিক দল আছে একদিকে করবেন, আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখুন তাদের রাজনৈতিক দল ভারতে কত আছে দেখবেন। সারা পৃথিবী জড়ো করলে ২৫০০ রাজনৈতিক দল পাবেন না। আমার এই মহান ভারতবর্ষে ডেমোক্রেসিটা এতটাই পাওয়ারফুল, ডেমোক্রেসিটা এতটাই ফ্লেক্সিবল, যেখানে ২৫০০ রাজনৈতিক দল কন্টেস্ট করার মতো জায়গায় আছে, তার রেজিস্ট্রেশন পেয়েছে। এটা তো বড় জিনিস আমাদের জন্য। অর্থাৎ আপনি চাইলে রাজনৈতিক দল খুলতে পারেন, আপনি চাইলে প্রচার করতে পারেন, আপনি চাইলে ভোট চাইতে পারেন, এখানে কোনো আটকাবার কোনো প্রশ্ন নেই। এত ভালো ডেমোক্রেসিটাকে আমরা ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছি না, ইউটিলাইজ করতে পারছি না। তাই আপনাদের বলবো, প্র্যাকটিস আর ইউটিলাইজ যেটাই বলেন না কেন, যদি করতে চান ভালো লোকের হাতে দায়িত্ব দিন। যে ভালো লোকের হাতে দায়িত্ব দিলে, যে স্বপ্ন দেখে যে আগামী দিনে যদি আপনারা এই বিশ্বজিৎ দ্বারা যদি আপনারা আমাদেরকে আগামী দিনে যদি এই বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন, আপনাদের এখানে বোধহয় এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই জেলার মানুষকে কলকাতার পিজি হসপিটালে, কলকাতার আরজি করে, কলকাতার এনআরএসে, কলকাতার স্টার সরকারি হসপিটালে যেতে লাগবে না। এই উত্তর ২৪ পরগনাতেই পিজি তৈরি হবে, এনআরএস তৈরি হবে, আরজিকর তৈরি হবে, কলকাতার স্টার হোটেল জেলাতে জেলাতে তৈরি হবে। দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার আপনারা দেখুন কি করবেন। কারণ হচ্ছে এবছরে হেলথ বাজেট কত জানেন পশ্চিমবাংলা সরকারের? কত বলেন তো? ২৫,০০০ কোটি টাকা। ক টাকা বললাম? হ্যাঁ, ২৫,০০০ কোটি টাকা। যদি ১০ টাকার নোট দিয়ে দেওয়া হয় মানে সারা জীবন লাগবে গণনা করতে। কি গো, ২৫,০০০ কোটি টাকা যদি ১০ টাকার নোট দিয়ে বলে গোন তুই, ও সারা জীবন পার হয়ে যাবে না? তাহলে আপনি এত টাকা বাজেট, আর আপনি হসপিটালে গেলে ওষুধ পান? এই বলবেন ভাই, পেলে বলবেন। হসপিটালে গেলে নিয়মিত ডক্টর পান? তাহলে তার টাকাটা কোথায় যাচ্ছে? এই ২৫,০০০ কোটি টাকাটা কোথা থেকে আসলো? মমতা ব্যানার্জি ছাপিয়ে দিচ্ছে। আপনি আমি আবার এই ২৫,০০০ কোটি টাকাটা দিচ্ছি। যে সকালবেলা মাঠে গিয়ে বিকালে মাঠে আসে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, সেও কিন্তু এই ২৫,০০০ কোটি টাকায় তারও ২৫ পয়সা হলেও আছে। অর্থাৎ এটা ট্যাক্সের টাকা। মাথায় থাকবে তো নাকি? তাহলে আমাদের লাভটা কি হচ্ছে? তাহলে আমাদেরকে আগামী দিনে কি করতে হবে? শুধু পরিবর্তন করলে হবে না, কিচ্ছু লাভ হবে না শুধু পরিবর্তন করে। চোর তাড়িয়ে ডাকাত আনা হবে। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি, একটা কনসেপ্ট এখনো বাস্তবায়ন হয়নি। যদি আপনারা আমাদের সুযোগ দেন, দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, রাইট টু রিকল বলে একটা কনসেপ্ট আছে, যদিও এরা এখানে প্রাধান্য দেয়নি। রাইট টু রিকলটা কি জানেন? আপনি তো একবার ভোট দিয়ে জিতিয়ে দিলেন, 4.5 বছর তাকে জ্বলতে হয় না অনেক ক্ষেত্রে? রাইট টু রিকল বলছে 50%-এর ওপরে যদি ভোটাররা চায় যে এই জনপ্রতিনিধিকে আমি আর পছন্দ করছি না, তাহলে তাকে সেখান থেকে পদত্যাগ করতে হবে, নতুন করে ভোট করতে হবে। এই সিস্টেমটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এই সিস্টেমটা আমরা আনবো। অসুবিধা হবে কারো? মানে আপনার একবার ভোট নিল, এই ওনার অর্জুন সিং তৃণমূলের হয়ে ভোট নিল, কিছুদিন পরে বিজেপিতে ঝাঁপ মেরে দিল। বা পার্থ ভৌমিক সাহেব তৃণমূলের হয়ে বিজেপির হয়ে ভোট নিল, কিছুদিন পরে অন্য দলে ঝাঁপ মেরে দিল। আপনার ভোটকে অসম্মান করা হচ্ছে একদিকে। তার জন্য আপনার সদস্যপদ বাতিলের মামলা হয়। সে মামলা আর কচ্ছপের গতি এক। কচ্ছপের দৌড়ানোর গতি আর ওই মামলার গতি এক। যদিও ওই বিষয়ে যাচ্ছি না, কিন্তু তার মধ্যে একটা কনসেপ্ট আছে, এটা বাস্তবায়ন করেনি। এই কনসেপ্টটা কেন বাস্তবায়ন করেনি বলুন তো? কারা করেনি? ফাঁকিবাজরা করেনি। আর আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পশ্চিমবাংলায় সংস্কার তো হবেই। সংস্কারের মধ্যে অন্যতম একটা সংস্কার থাকবে কি? আপনার পঞ্চায়েতের মেম্বার থেকে আপনার আইনসভার সদস্য পর্যন্ত যে আপনারা রাইট টু রিকলের সুযোগ পাবেন। আপনার পঞ্চায়েতের মেম্বার, আপনার সমিতির মেম্বার, আপনার জেলা পরিষদের মেম্বার, আপনার আইনসভার সদস্য আপনার ভোট নিয়েছে, আপনার সাথে দ্বিচারিতা করেছে, আপনাকে সময় দিচ্ছে না, আপনার অভিযোগ শুনছে না, আপনার সে ভোট নেওয়ার